أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 19 ধারা পর্যন্ত। যেহেতু 2 ধারা হচ্ছে সব সংজ্ঞা সমূহ, ওইগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করলে জানতে পারবো, সমস্যা নাই। তবে মূল যেটা আমাদের জন্য প্রয়োজন সেটা হচ্ছে 9 ধারা থেকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 9-এর 1-এ বলা হচ্ছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য যেসব উদ্ভিদ আছে সেগুলো চাষাবাদ, উৎপাদন, প্রক্রিয়াজাত, বহন, স্থানান্তর, আমদানি রপ্তানি করা যাবে না। হতে হচ্ছে ক্রয় বিক্রয়, লেনদেন, সংরক্ষণ, গুদামজাত করা যাবে না। গতে হচ্ছে সেবন করা যাবে না। ঘতে হচ্ছে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা যাবে না। 9-এর 2-এ হচ্ছে কেমিক্যালস অর্থাৎ প্রিকারসর কেমিক্যালস, এইগুলা উৎপাদন এবং প্রক্রিয়াজাত, বহন, পরিবহন, রূপান্তর, স্থানান্তর, আমদানি রপ্তানি করা যাবে না। হতে হচ্ছে ক্রয় বিক্রয়, লেনদেন, সংরক্ষণ, গুদামজাত করা যাবে না। গতে হচ্ছে সেবন করা যাবে না। ঘতে হচ্ছে কোন ধরনের সাহায্য সহযোগিতা করা যাবে না। 3-এ হচ্ছে 1-2-এ যাই থাকুক ওষুধ শিল্প, চিকিৎসা, গবেষণা এইসব মহাপরিচালকের অনুমতি ক্রমে করা যাবে। সেই ক্ষেত্রে লাইসেন্স পারমিট পাস নিতে হবে। তবে যদি কোনো সরকারি কর্মচারী তার আইন প্রয়োগকারী সংস্থা তার বৈধ কাগজপত্র থাকে, সেই ক্ষেত্রে এগুলা গুদামজাত করতে পারবে, গুদামজাত, সংরক্ষণ, দখল, পরিবহন করতে পারবে। 4-এ হচ্ছে উপধারা 3-এ উৎপাদিত যেসব প্রক্রিয়াজাত আমদানিকারক দ্রব্য, মাদক দ্রব্য, এগুলোর ক্ষতিকারক দিকগুলা কি করতে হবে, মূলকের মধ্যে সেগুলা লিখে দিতে হবে বা অঙ্কন করে দিতে হবে। 5-এ হচ্ছে চিকিৎসক তার চিকিৎসা গেজেটের মধ্যে যেগুলো আছে সেগুলা স্থল, জল, আকাশপথে, নৌপথে বহন করতে পারবে বা ব্যবহার করতে পারবে। 10 ধারা হচ্ছে অ্যালকোহল উৎপাদন ইত্যাদির উপর বিধিনিষেধ। 10-এর 1 লাইসেন্স পারমিট পাস ব্যতীত যে কাজগুলা করা যাবে না। কতে হচ্ছে ডিস্টিলারি বা বিওয়ারি স্থাপন করা যাবে না। হতে হচ্ছে উৎপাদন প্রক্রিয়াজাত করা যাবে না। গতে হচ্ছে সরবরাহ, বিপণন, ক্রয় বিক্রয় করা যাবে না। গতে হচ্ছে আমদানি রপ্তানি। ঘতে হচ্ছে বিপণন, ক্রয় বিক্রয় করা যাবে না। ওতে হচ্ছে সংরক্ষণ, দখল, গুদামজাত প্রদর্শন করা যাবে না। ছতে হচ্ছে অ্যালকোহল সেবন করা যাবে না। ছতে হচ্ছে এগুলো ওষুধ হিসেবে ব্যবহার করা যাবে না। আর বর্গীয় জতে হচ্ছে উপরোক্ত সব কাজে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা যাবে না। আর 2-এ হচ্ছে কি, সরকারি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাদের যদি দলিলাদি প্রমাণাদি থাকে সেই ক্ষেত্রে তারা গুদামজাত, সংরক্ষণ, বহন, পরিবহন করতে পারবে। 11 দ্বারা হচ্ছে কারা কারা অ্যালকোহল বা মাদক দ্রব্য সেবন করতে পারবে। এখানে মুসলমানের ক্ষেত্রে অবশ্যই সিভিল সার্জন এবং সরকারি মেডিকেলের সহযোগী অধ্যাপক লাগবে এবং মেতর, মুসি, ডুম তারা পারবে। পার্বত্য অঞ্চলের সদস্যরা পারবে। তারপর হচ্ছে বিদেশি নাগরিক লাইসেন্স নিয়ে তার 12 বছর করতে পারবে। তারপর হচ্ছে কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তি করতে পারবে। 12 দ্বারা হচ্ছে চিকিৎসক ব্যতীত কেউ প্রেসক্রিপশনে মাদকদ্রব্য লিখে দিতে পারবে না, একবারের বেশি ক্রয় করা যাবে না। 13 দ্বারা হচ্ছে লাইসেন্স দিতে পারবেন মহাপরিচালক বা তার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, লাইসেন্স দিতে পারবেন এবং এটা অর্থ বৎসরে বলবৎ হবে। 3 বছর যদি একাধিক 3 বছর নবায়ন না করে সেই ক্ষেত্রে এটা আর নবায়ন করা যাবে না। 14 দ্বারা হয়েছে যে সকল ব্যক্তিদের লাইসেন্স দেওয়া যাবে না নৈতিক স্থলনজনিত অপরাধে 3 মাস কারাদণ্ড ভোগ করছে এবং 500 টাকা জরিমানা করছে 5 বছর মেয়াদ না হইলে এবং মাদকদ্রব্য অপরাধে দণ্ডিত হইলে লাইসেন্স পারমিটের শর্ত বা লাইসেন্স বাতিল হইলে সেই ক্ষেত্রে তাকে লাইসেন্স দেওয়া যাবে না। 15 দ্বারা হচ্ছে যদি প্রথমত সে শর্ত লঙ্ঘন করে সেই ক্ষেত্রে 1 লক্ষ টাকা জরিমানা নিয়া সেইটা আপোষ নিষ্পত্তি করা যাবে। দ্বিতীয়বার করলে সেটা বাতিল হয়ে যাবে। 16 দ্বারা হচ্ছে লাইসেন্স বাতিল। লাইসেন্স বাতিল হচ্ছে পারমিট পাঠের শর্ত লঙ্ঘন করলে সেক্ষেত্রে দণ্ডিত হইলে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়া লাইসেন্স বাতিল করতে পারবে। 30 দ্বারা হচ্ছে ঊর্ধ্বতন অফিসারের কাছে আবেদন করতে পারবে। তারপর 17 দ্বারা লাইসেন্স ইত্যাদি সাময়িকভাবে স্থগিত। লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে 60 দিনের সময়ের জন্য লাইসেন্স স্থগিত করা যাবে, 30 দিনের ভিতরে আপিল করবে। 18 দ্বারা হয়েছে
যে সকল ক্ষেত্রে লাইসেন্স, যদি সে মাদকদ্রব্য অপরাধে অভিযুক্ত হয় সেই ক্ষেত্রে তার অস্ত্রের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে, তাকে দেওয়া যাবে না। আর যদি তার নিকট থাকে সেই ক্ষেত্রে 15 দিনের ভিতরে আগ্নেয়াস্ত্র লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স যথাযথ কর্তৃপক্ষ এবং থানায় সংরক্ষণ করবে। 19 ধারা হচ্ছে মাদক দ্রব্যের দোকান বা পানশালা। জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার 30 দিন সময়ের জন্য আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বন্ধ করতে পারবেন। আর মহাপরিচালকের অনুমতি নিলে সেইটা আরো 30 দিন বৃদ্ধি করা যাবে। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকে হচ্ছে অধ্যায় 4 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 20 ধারা। তাহলে প্রবেশ ইত্যাদির ক্ষমতা, মহাপরিচালক কি করতে পারবেন? কোনো মাদকদ্রব্যের স্থানে গুদামে প্রবেশ করতে পারবেন, পরিদর্শন করতে পারবেন। আর মজুদ রাখা হইলে সেই দোকান খোলা রাখার সময় পরিদর্শন করতে পারবেন এবং উক্ত স্থানে বা দোকানে হিসাব বই পরীক্ষা করতে পারবেন, যন্ত্রপাতি পরীক্ষা করতে পারবেন, ওজন মাপতে পারবেন। তাহলে 20 দ্বারা পাইলাম কি? মহাপরিচালক ক্ষমতাপ্রাপ্ত, মহাপরিচালক বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি মাদক দ্রব্যের যেসব দোকান আছে সেই সব দোকানে বা স্থানে প্রবেশ করতে পারবেন এবং তল্লাশি করতে পারবেন, রেজিস্টার দেখতে পারবেন, যন্ত্রপাতি পরীক্ষা করতে পারবেন। 20 দ্বারা এটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না, এই জন্য আমরা এটার একটু সহজভাবে নেব। তারপরে হচ্ছে 21 দ্বারা, প্রকাশ্য স্থান ইত্যাদিতে আটক বা গ্রেফতারের ক্ষমতা। প্রকাশ্য স্থানে খেয়ে আটক করতে পারবে। যে কোনো প্রকাশ্য স্থানে বা চলাচলকারী যানবাহনে কারা মাদক দ্রব্য এগুলা আটক করতে পারবে। তাহলে 21 দ্বারা হচ্ছে মাদক দ্রব্য বাজেয়াপ্তের যোগ্য বস্তু বা মাদক দ্রব্যের অপরাধে প্রমাণে কোনো দলিল যদি রক্ষিত আছে তাহলে সেগুলা তল্লাশি করে জব্দ করতে পারবে। আর যদি অপরাধ সংগঠনকারী বা চেষ্টাকারী কোনো ব্যক্তিকে আটক করে তল্লাশি করে দলিল দস্তাবেজ পাইলে তাকে গ্রেফতার করতে পারবে। তাহলে প্রকাশ্য স্থানে তল্লাশি এবং আটকের ক্ষমতা এটা কার কাছে আছে? এই আইনের কোন পরিপন্থী মাদকদ্রব্য বাজেয়াপ্ত সম্পত্তি যদি কারো কাছে থাকে তাহলে সেই ক্ষেত্রে উক্ত স্থানে তল্লাশি করতে পারবে এবং আটক করতে পারবে। তাহলে আমরা 21 ধারায় পাইলাম কি? যদি কেউ এই মাদকদ্রব্য অপরাধের কোনো চেষ্টা করে, সংগঠন করে এবং সেটা প্রকাশ্য স্থানে হয় সেই ক্ষেত্রে তাকে গ্রেফতার করা যাবে 21 ধারা। আর 22 ধারা হচ্ছে তল্লাশির পদ্ধতি, কিভাবে তল্লাশি করবেন। অর্থাৎ মাদকদ্রব্য আইনের উদ্দেশ্যে পরোয়ানা, তল্লাশি, গ্রেফতার, কুক, বাজেয়াপ্ত, আটক ফৌজদারি আইন অনুসারে হবে। তাহলে 22 ধারা পাইলাম কি? যে মাদকদ্রব্য অপরাধের আটক, গ্রেফতার যা কিছু আছে সবগুলা করবে ফৌজদারি আইন অনুসারে। ঠিক আছে? তল্লাশিও করতে পারবে, গ্রেফতারও করতে পারবে, তারপরে ক্রুকও করতে পারবে, বাজেয়াপ্তিও করতে পারবে ফৌজদারি আইন অনুসারে। 22 ধারা। 23 ধারা হচ্ছে পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি কারা কারা করতে পারবেন? 23 ধারা, মহাপরিচালক বা তার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার। মনে রাখবেন, মহাপরিচালক তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার। তারপরে পুলিশের সাব ইন্সপেক্টর বা তদূর্ধ্ব অফিসার, পুলিশের সাব ইন্সপেক্টর বা তদূর্ধ্ব অফিসার, কাস্টমসের সহকারী কমিশনার বা তদূর্ধ্ব অফিসার, বিজিবির ল্যান্স নায়ক বা তদূর্ধ্ব অফিসার, কোস্টগার্ডের পেটি অফিসার বা তদূর্ধ্ব অফিসার মাদকদ্রব্য অপরাধ হইছে বা হবে এইরকম যদি কোনো আশঙ্কা থাকে তাহলে সেই স্থানে প্রবেশ করিয়া তা আটক তল্লাশি করতে পারবেন। বুঝা গেছে? 23 দ্বারা তাহলে কোন কোন অফিসার পারবে? কোন কোন অফিসার আটক তল্লাশি করতে পারবে? কি কথা শোনা যায় না?
আমার নেটের সমস্যা নাকি আপনাদের নেটের সমস্যা? স্যার যৌথ 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 সমস্যা। আবহাওয়া ভালো না তো স্যার, বৃষ্টির সমস্যা। তারপরে তো সিলেটে তো মাদারে তো প্রচুর লোক আইছে, নেটওয়ার্ক মনে টাইনা লেগেছে ওইদিকে। আহ, তাহলে কারা যত কারা সমস্যা সব সিলেট, বুঝছেন? সিলেটের উপর দিয়ে যত সব সমস্যা। তাহলে সিরাউলিয়ার জ্যেষ্ঠ এই জন্য। বিনা পরোয়ানায় কারা কারা তল্লাশি করতে পারবেন? বিনা পরোয়ানায় কারা কারা তল্লাশি করতে পারবেন? মাদকের মহাপরিচালক মহাপরিচালক, বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অফিসার, ক্ষমতাপ্রাপ্ত, পুলিশের সাব ইন্সপেক্টর, কাস্টমসের সহকারী কমিশনার, বিজিবির ল্যান্স নায়ক, কোস্টগার্ডের পেটি অফিসার। তারা কি করতে পারবে? তারা কোন স্থানে প্রবেশ করিয়া সেই ক্ষেত্রে মাদক দ্রব্যের অনভিহিত। জিনিসগুলো আটক উদ্ধার করতে পারবে, গ্রেপ্তার করতে পারবে। বুঝা গেছে? বোঝা গেছে স্যার। এখন কোন কোন সময় তল্লাশি করতে পারবে? সূর্যাস্ত হতে সূর্য উদয়ের আগে তল্লাশি করা যদি না হইলে কোনো বস্তু দ্রব্য আটক বা পলাতক হইতে পারে বা বিনষ্ট হইতে পারে, সেই ক্ষেত্রে দিনে বা রাত্রে যে কোনো সময়ই করতে পারবে। কোন কোন সময় করতে পারবে? যে কোনো সময়ে করতে পারবে। চব্বিশ ধারা, সরি 23 ধারা। তারপরে হচ্ছে 24 ধারা, দেহ তল্লাশির জন্য বিশেষ পরীক্ষা। এখন কি কি পরীক্ষা এটা মনে রাখবেন, এটা কিন্তু এমসিকিউ এবং লিখিত আসতে পারে। তদন্ত তল্লাশির সময় যদি অফিসারের মনে হয় কোনো ব্যক্তি তার শরীরের মধ্যে লুকাইয়া রাখছে কোনো মাদক দ্রব্য, তাহলে সেই ক্ষেত্রে তারে আলট্রাসোনো, এন্ডোস্কোপি, রক্ত, মূত্র পরীক্ষা করা যাবে। আমরা ওই যে ইন্ডিয়াতে একটা ছবি দেখছিলাম না, যে কি করছে, ক্যাপসুল বানাইয়া খাই নিছে হিরোইন, ক্যাপসুল বানাইয়া খাই নিছে, পেটের ভিতরে নিয়ে গেছে, পরে টয়লেটে গিয়ে এগুলো টয়লেট করে বাইর করে নেয়। অর্থাৎ যদি মনে হয় যে কেউ তার শরীরে এরকম লুকাইয়া রাখছে, সেই ক্ষেত্রে তাকে পরীক্ষা করার জন্য এক্স রে করা যাবে, আলট্রাসোনোগ্রাম করা যাবে, এন্ডোস্কোপি করা যাবে, রক্ত মলমূত্র পরীক্ষা করা যাবে। ঠিক আছে? এখন যদি সে বলে যে না আমি এগুলো করতে বাধ্য না, তখন তারা বলতে হবে তুমি বাধ্য না মানে তুমি বাধ্য করতে হবে তোমার। ঠিক আছে? আর যদি তার কাছে মাদক দ্রব্যের কোনো দ্রব্য পাওয়া যায়, যেমন হিরোইন, কোকেন, ইয়াবা, ফেন্সিডিল, এইসব দ্রব্য যদি পাওয়া যায়, তাহলে তারে গ্রেপ্তার করতে হবে। ঠিক আছে? তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে। আর যদি তার কাছে মনে হয় যে সে শুধু সেবন করছে, ঠিক আছে, সে শুধু সেবন, মোবাইলের নেটেও কাজ করে, কারেন্ট নাই, মোবাইলের নেটেও কাজ করে না, অনেক সমস্যা। এখন যদি মনে হয় যে সে মাদক সেবন করছে, সেই ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা যাবে। আর যদি ডোপ টেস্টে তার পজিটিভ হয়, সেই ক্ষেত্রে তাকে 36-এর অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা করতে পারবে। যে কি 36-এর কি, যে তাকে সংশোধনাগারে, মাদক নিরাময় কেন্দ্রে তাকে প্রেরণ করতে হবে। এই হইল 24 ধারা। তাহলে 24-এর 1, 2, 3, 4, 1, 2, 3, 4 কি বলছে? যে তাকে এক্স রে, আলট্রাসোনো, এন্ডোস্কোপি, রক্তমূত্র সব পরীক্ষা করা যাবে।
যদি তার কাছে হিরোইন, ফেন্সিডিল, কোকেন, ইয়াবা এগুলো পাওয়া যায় তাহলে তাকে গ্রেফতার করবে। আর যদি সে এইগুলা সেবন করে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আর যদি তাকে মনে হয় যে সে মাদকাসক্ত তাহলে ডোপ টেস্ট করা যাবে, ডোপ টেস্ট করে তাকে সংশোধনাগারে প্রেরণ করা যাবে। 24 ধারা। তারপর হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 25 ধারা, আটক ইত্যাদি সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করা। তাহলে এই আইনের অধীনে কোনো ব্যক্তিকে গ্রেফতার, বস্তু আটক, জব্দ করা হইলে লিখিতভাবে ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করবেন এবং অনুলিপি মহাপরিচালকের নিকট প্রেরণ করতে হবে। তাহলে অবৈধ মাদক উদ্ধার, জব্দ এই সকল বিষয়ের রিপোর্ট কার নিকট দিবেন? মহাপরিচালক নাকি ঊর্ধ্বতন অফিসারকে? ঊর্ধ্বতন অফিসারকে দিবেন এবং মহাপরিচালকের নিকট অনুলিপি প্রেরণ করবেন। 25 ধারা। তারপর হচ্ছে 26 ধারা, বাজেয়াপ্তযোগ্য মাদক দ্রব্য। তখন বাজেয়াপ্তযোগ্য মাদক দ্রব্য কোনগুলা গণ্য হবে? যেমন মাদক দ্রব্য অপরাধের সাথে সংগঠিত কোনো গাড়ি, বস্তু, যন্ত্রপাতি, সরঞ্জাম, অর্থাৎ মাদকের সাথে যেগুলা জড়িত আছে সেগুলো সবই বাজেয়াপ্তযোগ্য সম্পত্তি হবে। এবং এই বাজেয়াপ্ত মাদকের সাথে যদি কোনো বৈধ মাদক পাওয়া যায় তাহলে বৈধ মাদক কোনগুলা? যেই মাদকের লাইসেন্স আছে সেইটা বৈধ মাদক, আর যেটার লাইসেন্স নাই সেটা হচ্ছে অবৈধ মাদক। এখন অবৈধ মাদকের সাথে লাইসেন্সকৃত মাদক আছে তাহলে সেটাও কি হবে? বাজেয়াপ্ত হবে। কারণ কি, ওই যে একটা কথা আছে না যে সঙ্গ, সেই বিকাল থেকে কারেন্ট নাই, এই জন্য টাওয়ারে এখন আর কাজ করতেছে না। তাহলে মাদকের সাথে অবৈধ মাদকের সাথে যদি বৈধ মাদকও পাওয়া যায় তাহলে সেগুলো কি হবে? বাজেয়াপ্ত হবে। এখন এই মাদক দ্রব্য অপরাধের সাথে যদি কোনো সরকারি গাড়ি ব্যবহার করে আর এই সরকারি গাড়ি যদি আটক হয় তাহলে সেটা কি করবে? এজাহারে উল্লেখ করিয়া গাড়ি ব্যবহারকারী অফিসারের জিম্মায় গাড়ি দিয়ে দিবে। যেমন আমাদের অনেক সদস্য আছে কি করে, যে সরকারি অফিসারের গাড়ি দিয়া মাদক বহন করে। এখন যদি এটা কোনো জায়গায় আটক হয় এই গাড়িটা, তাহলে সেই ক্ষেত্রে এটা এজাহারে উল্লেখ করবে যে এই গাড়ি দিয়ে সে মাদক বহন করতেছিল, তাকে আটক করা হয়েছে, আর গাড়িটা যে অফিসার, ব্যবহারকারী অফিসার, উনার জিম্মায় দিয়ে দিবে। আর জব্দকৃত মাদক এখতিয়ার সম্পন্ন আদালতের আদেশে ধ্বংস করা যাবে। 26 কি বোঝা স্যার গেছে? তাহলে স্যার এই যে যেটা সিলেট আইসা পাইছি কি আর দেখতেছি, এই যে ইন্ডিয়ান সিগারেট, চকলেট ভাবে যে আসে, চিনি কম্বল এগুলো ধরা হয়, এগুলো তো একটা পণ্য, এগুলো তার মাদক না, সিগারেটটা মাদক না, তাহলে স্যার এটার বিষয়ে যদি একটু বলতে। এটা হচ্ছে চুরাই মাল। কারণ কি, ওইটা তো সে সরকারের ব্যাড ট্যাক্স না দিয়েই সেগুলো নিয়ে আসতেছে, ঠিক আছে? যখন জি আপনি স্যার। সরকারের ব্যাড ট্যাক্স দিয়ে আপনি বৈধভাবে নিয়ে আসবেন তখন সেটা হবে আপনার বৈধ পণ্য, ঠিক আছে? আর যদি আপনি ব্যাড ট্যাক্স ছাড়া আপনি কোনো কিছু নিয়ে আসেন তাহলে সেটা হইলো অবৈধ পণ্য, তখন সেটা যাই হোক তখন তাকে আটক করা হবে। তাহলে ওই যে ওইটা তাহলে চুরির চ্যাপ্টারের সাথে, চুরির সাথে সম্পর্ক। ওইটা চুরি না, ওইটা আবার বিশেষ ক্ষমতা আইনে আছে। ও আচ্ছা, ঠিক আছে। ওইগুলো হচ্ছে বিশেষ ক্ষমতা আইনে আছে। তারপরে হচ্ছে চুরাই পণ্য আছে, এগুলা অনেক সাথে যায়। তাহলে অবৈধ মাদকের সাথে বৈধ মাদক পাইলে সেটাও বাজেয়াপ্ত হবে,
সরকারি গাড়ি থাকলে সেটাও আটক হবে, তবে এজাহারে উল্লেখ করে ব্যবহারকারী অফিসারের জিম্মায় দিয়ে দিবে এবং আদালতের অনুমতি নিয়ে সেটা ধ্বংস করবে। 26 ধারা। এখন 27 ধারা হচ্ছে বাজেয়াপ্ত করার পদ্ধতি। বাজেয়াপ্ত করার পদ্ধতিটা কি? মামলা চলাকালে আদালত বাজেয়াপ্তযোগ্য মাদক দ্রব্যগুলা বাজেয়াপ্ত করার আদেশ দিবেন। কি? মামলা চলাকালে আদালত মাদক দ্রব্য বাজেয়াপ্ত করার আদেশ দিবেন। যদি বস্তুটা যদি মাদক দ্রব্য না হয় তাহলে বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত প্রদান করবেন। অর্থাৎ মনে হয় যে গাড়ি, তাহলে গাড়িটা কি করবেন? গাড়িটা তার মালিকের নিকট বা এরকম হস্তান্তরের একটা আদেশ দিবেন, বা বাজেয়াপ্ত যেটাই হোক সেটা করার আদেশ দিবেন। আর এই যে যে মালামাল গুলা আছে, অর্থাৎ যদি কোনো গাড়ি দেখা যায় যে প্রকৃত মালিকানা দাবি করতে না পারে, তাহলে সেটা বিক্রয় করিয়া সরকারি কোষাগারে জমা করবেন। দুইয়ে হচ্ছে যদি পরিত্যক্ত অবস্থায় কোনো মাদক উদ্ধার করে, তাহলে দাবি করার জন্য 15 দিনের সময় দিয়ে নোটিশ দিবেন। কি করবেন? পরিত্যক্ত ভাবে কোনো মাদক পাওয়া গেছে, সেটার মালিকানা দাবির জন্য 15 দিন সুযোগ দিবেন। এটা তো অনেকের লাইসেন্স প্রাপ্ত তো হইতে পারে। যদি তার লাইসেন্স প্রাপ্ত হয় তাহলে সে মালিকানা দাবি করবে যে হ্যাঁ এই মাদকটার মালিক আমি। আর যদি 15 ভিতরে সে হাজির না হয় তাহলে সেটা মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত অফিসার ধ্বংসের জন্য আদেশ দিবেন। 27 ধারা। তাহলে মাদকদ্রব্য ধ্বংসের পদ্ধতি, তাহলে এটা কিভাবে পাইলাম? যে মামলা চলাকালে আদালত বাজেয়াপ্ত যোগ্য মাদক দ্রব্যগুলো বাজেয়াপ্ত করার আদেশ দিবেন। আর যদি সেটা মাদক দ্রব্য না হয়ে অন্য কোনো বস্তু হয় তাহলে সেই বিষয়ে সিদ্ধান্ত দিবেন। আর সরকারি কোষাগারে টাকা জমা দিবেন। আর দুইয়ে হচ্ছে পরিত্যক্ত অবস্থায় যদি কোনো মাদক দ্রব্য পাওয়া যায় তাহলে 15 দিনের নোটিশ দিয়া সেটা মালিকানা দাবির জন্য নোটিশ দিবেন। আর যদি এর ভিতরে হাজির না হয় তাহলে সেইটা কি করবেন? ধ্বংস করে দিবেন। 27 ধারা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 28 ধারা। বাজেয়াপ্ত এবং আটককৃত মাদক দ্রব্য ও দ্রব্যাদির নিষ্পত্তি ও বিলিবন্তজ। নিষ্পত্তি এবং বিলিবন্দজ। বিলিবন্দজ কি? যে এটার কিভাবে ব্যবস্থা নিবেন। যদি মাদক দ্রব্য বাজেয়াপ্তের আদেশপ্রাপ্ত হইলে মহাপরিচালক বা তার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার বিধি মোতাবেক ব্যবহার, হস্তান্তর, ধ্বংস বা নিষ্পত্তির ব্যবস্থা করবেন। তাহলে ধ্বংস করবেন কে? মহাপরিচালক বা তার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার। আর মাদক দ্রব্য ছাড়া যদি অন্য কোনো সংস্থা হয়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণের যদি অফিস ব্যতীত, অর্থাৎ মনে যে আমাদের পুলিশ ধরছে, বিজিবি ধরছে, কোস্টগার্ড ধরছে, তাহলে তারা কিভাবে বাজেয়াপ্তি করবে? তারা মহাপরিচালকের উপস্থিতিতে সেইটা বাজেয়াপ্ত করবে। আর এইটার সম্পর্কে যে নিষ্পত্তি করা হয়েছে এই সংক্রান্তে বাৎসরিক একটা রিপোর্ট দিবে সরকারের নিকট। তাহলে মাদক দ্রব্য ধ্বংস করতে হবে কার উপস্থিতিতে? প্রশ্ন, মাদক দ্রব্য ধ্বংস করতে হবে কার উপস্থিতিতে? মহাপরিচালক বা তার নিকটস্থ ক্ষমতাপ্রাপ্ত অফিসারের উপস্থিতিতে ধ্বংস বা নিষ্ক্রিয় করতে হবে। আর যদি অন্য কোনো সংস্থা হয় তাহলে সেই ক্ষেত্রে তারা আদালত থেকে আদেশ নিয়ে মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত অফিসারের উপস্থিতিতে বা বিলিবন্তজ করবেন। আর এই নিষ্পত্তি সরকারের নিকট দিতে হবে। 28 ধারা। তারপর হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 29 ধারা। গ্রেফতারকৃত ব্যক্তি এবং আটককৃত মালামাল সম্পর্কে বিধান। এই যে আমাদের পুলিশের ক্ষমতা এখানে, অর্থাৎ পুলিশ ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি, যে কোনো সংস্থা মাদক দ্রব্য নিয়ে যদি কোনো ব্যক্তিরে আটক করে গ্রেফতার করে তাহলে সেই ব্যক্তি এবং বস্তু নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যাইতে হবে। 29 ধারা বুঝেন? পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো সংস্থা বা ব্যক্তি কর্তৃক যদি মাদক দ্রব্য আটক হয় বা গ্রেফতার করে তাহলে কার নিকট নিয়ে যেতে হবে?
ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যাইতে হবে। আর থানা ভারপ্রাপ্ত অফিসার যদি বেশি পরিমাণ মাদকদ্রব্য হলে আদালতের অনুমতি নিয়ে নমুনা প্রমাণ সংরক্ষণ করে বিলি এবং ধ্বংসের ব্যবস্থা করবেন। তাহলে আমরা যেটা করি থানায় সেটা কি হবে, যে স্যাম্পল রাখি দিয়া, যে ফরেনার এর নিকট থেকে সংগ্রহ করবেন, স্যাম্পল রাখি দিয়া বাকিটা ধ্বংসের ব্যবস্থা করবেন। 2 আর 3 হচ্ছে এই আইনে যাই থাকুক স্থানান্তর বা অযোগ্য হলে আটককারী অফিসার প্রমাণ এবং নমুনা সংগ্রহ করে মাদকদ্রব্য ধ্বংস করতে পারবে। তাহলে এখন বলছে যে আপনি প্রমাণ এবং সংরক্ষণ করেও কি করতে পারবেন, ধ্বংস করতে পারবেন। এখন আপনার কাছে মনে হয়েছে যে আপনার তাৎক্ষণিক সেটা ধ্বংস করা দরকার, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটা তাৎক্ষণিকও ধ্বংস করতে পারবেন 29 দ্বারা। তাহলে আটককৃত গ্রেপ্তার মাদকদ্রব্য আইন অনুসারে আটককৃত ব্যক্তিকে কার নিকট নিয়ে যাইতে হবে? মাদকদ্রব্যের মহাপরিচালক, পুলিশের ভারপ্রাপ্ত অফিসার, নাকি আদালতে? মাদকদ্রব্য নিয়ে আটক সংশ্লিষ্ট থানার কর্তৃপক্ষ নিতে নিতে হবে বা হ্যাঁ। ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাইতে হবে। যে যাই করুক, মাদকদ্রব্য নিয়ে কোনো ব্যক্তি বা বস্তু আটক করলে সেটা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাইতে হবে। ঠিক আছে? 29 দ্বারা। আর 30 দ্বারা হচ্ছে মহাপরিচালকের তদন্তের ক্ষমতা। কোন মহাপরিচালক? মাদকদ্রব্যের মহাপরিচালক। মহাপরিচালক থানার ভারপ্রাপ্ত অফিসারের ক্ষমতার মতো উনি কি করতে পারবে? তদন্তের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। আর যদি সরকার গেজেটের মাধ্যমে মহাপরিচালকের অধস্তন কোনো অফিসারকে সেটা ক্ষমতা দিতে পারবেন। এখন সরকার যদি বলেন যে অমুক ব্যক্তিও কি করতে পারবে, থানার ভারপ্রাপ্ত অফিসারের মতো ক্ষমতা প্রয়োগ করতে পারবে, সেই ক্ষেত্রে সেও পারবে। সেটা হচ্ছে গেজেটের মাধ্যমে। তাহলে 30 দ্বারা আমরা কি পাইলাম? কে কে তদন্তের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন? মহাপরিচালক, এবং যদি সরকার থেকে গেজেটের মাধ্যমে কোনো অফিসারকে দেয় তাহলে তিনিও ভারপ্রাপ্ত অফিসারের মতো তদন্তের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন 30 দ্বারা। 31 দ্বারা হচ্ছে অপরাধ তদন্তের সময়সীমা। এইটা একটু মনে রাখবেন। অপরাধ তদন্তের সময়সীমা 31 দ্বারা ফৌজদারি আইনে যাই থাকুক, ফৌজদারি আইনে যাই থাকুক, যদি হাতে নাতে কোনো ব্যক্তি গ্রেপ্তার হয় তাহলে 30 কার্য দিবসের ভিতরে তদন্ত শেষ করতে হবে। আর হাতে নাতে গ্রেপ্তার না হইলে 60 কার্য দিবসে শেষ করতে হবে। বুঝা গেছে? এখন আসামি 2 জন, একজন আটক একজন পলাতক, সেই ক্ষেত্রে কয়দিনের ভিতরে শেষ করবে? সেই ক্ষেত্রে 60 দিনের ভিতরেই তদন্ত শেষ করতে হবে। প্রথমত হয়েছে 2 জনই আটক, সেই ক্ষেত্রে 30 কার্য দিবস। তারপরে হচ্ছে 2 জনই পলাতক, 60 কার্য দিবস। তারপরে হচ্ছে একজন আটক বা একজন পলাতক, সেই ক্ষেত্রেও 60 কার্য দিবসের ভিতরে তদন্ত শেষ করতে হবে 31 ধারার 1 উপধারা। আর যদি এই সময়ের ভিতরে না পারেন তাহলে কারণ উল্লেখ করিয়া আরো 15 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে। এখন 2 সমাপ্ত করতে না পারলে সেই ক্ষেত্রে 24 ঘন্টার ভিতরে আদালতে জানাবেন। আর 4 হচ্ছে আদালতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার বা তদন্তবার অন্য কোনো অফিসারকেও হস্তান্তর করতে পারবে। এটা আমরা ওই যে নারী শিশু নির্যাতন আইনের মতো তদন্ত মিলাই নেব। নারী শিশুতে এখন অনেকটা ডিফারেন্স হয়ে গেছে, সেটা অস্ত্রের সাথেও মিলাই নেওয়া যাইতে পারে। তাহলে প্রথমত হচ্ছে হাতে নাতে গ্রেপ্তার হইলে 30 কার্য দিবস, পলাতক হইলে 60 কার্য দিবস। পলাতক এবং আটক সেই ক্ষেত্রে 60 কার্য দিবস, না পারলে 15 কার্য দিবস বৃদ্ধি করা যাবে 2। 3 হচ্ছে না পারলে 24 ঘন্টার ভিতরে আদালতকে অবগত করবেন।
সাইড এই সময়ের ভিতরে যদি না পারে সেক্ষেত্রে আদালত নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োজিত করতে পারেন। উনি হাতে নাতে গ্রেপ্তার হইলে 15 কার্য দিবস, আর পলাতক হইলে সেই ক্ষেত্রে 30 কার্য দিবসে তদন্ত শেষ করতে করবেন। এখন নতুন তদন্তকারী কর্মকর্তা উনিও সেই সময়ের ভিতরে পারে নাই, তাহলে 24 ঘন্টার ভিতরে আদালতকে লিখিতভাবে জানাবেন। এখন 6 বলতেছে 2 এবং 5 যদি 2 এবং 4 যেসব অফিসাররা চেঞ্জ করা হয়েছে তারা কি করছে, তদন্তে গাফলতি করছে, তাদের বিরুদ্ধে সেটা যদি প্রমাণ হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থার আদেশ দিবেন। 6 উপধারা, তাহলে 31-6। এখন 31টা একটু ভালোভাবে বুঝেন, তদন্তের প্রক্রিয়া। 31-1 হাতে নাতে গ্রেপ্তার হইলে 30 কার্য দিবস, পলাতক হইলে 60 কার্য দিবস, আটক এবং পলাতক আছে সেই ক্ষেত্রে 60 কার্য দিবস। 1 2 বলতেছে এই সময়ের ভিতরে না পারলে আবেদন করিয়া আরো 15 কার্য দিবস বৃদ্ধি করা যাবে। 3 হচ্ছে যদি না পারে তাহলে 24 ঘন্টার ভিতরে আদালতকে অবগত করবে। 4 হচ্ছে আদালত নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োজিত করতে পারবেন, উনি হাতে নাতে গ্রেপ্তার হইলে 15 কার্য দিবস, পলাতক হইলে 30 কার্য দিবসে শেষ করবেন। 5 হচ্ছে উনি যদি এই সময়ের ভিতরে না পারে তাহলে 24 ঘন্টার ভিতরে আদালতকে জানাবেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবেন। আর 6 হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন 31 দ্বারা। এই তদন্ত প্রক্রিয়াটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষার হলে আসতে পারে এবং এটার উপরে থেকে এমসিকিউ হয়। ঠিক আছে, কত কার্য দিবস সময়, এইটার উপরে কিন্তু এমসিকিউ হয়। ঠিক আছে, অতএব এটা কিন্তু মাথায় রাখতে হবে। রেদওয়ান কি বোঝা গেছে? না না, নেগেটিভ। 31 দ্বারা নেগেটিভ। তদন্ত প্রক্রিয়া কি বোঝা যায় নাই? রেদওয়ান ওই যে 5 আর 6, 5 আর 6টা আবার বলেন। 5, 5 আর 6। 5 সরি, 6, 6। 6 হচ্ছে যে আপনি তো 2 সময় বাড়াইছেন, উপধারা 2 কি বলছে যে আপনি যদি 1 সময় না পারেন তাহলে 15 কার্য দিবস সময় বৃদ্ধি করবেন। আপনি তো 2 উপধারার সময় বৃদ্ধি করছেন, আপনি প্রথম তদন্তকারী কর্মকর্তা। 2 এবং 4 দুটোটা আর কি। 2 এবং 4 হ্যাঁ তো আপনি পারেন না যেহেতু, তাহলে অসৎ আচরণ হবে আর কি। হ্যাঁ, সেটা অসৎ আচরণ হিসেবে গণ্য হবে, এই জন্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনার কর্তৃপক্ষ বরাবর লিখিত আদেশ দিবেন যে তারা সেটা অসৎ আচরণ হিসেবে গণ্য হয়েছে, এই জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সেটা হচ্ছে এটা উপধারা। আদালতে তো ব্যবস্থা নেওয়ার কথা বলবেন, হ্যাঁ, আদালত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিবে। নাকি এই যে মহাপরিচালক তদন্তের আদেশ না না, প্রদানকারী? এটা আদালত, মহাপরিচালক না। আদালত। হ্যাঁ আদালত এখতিয়ার হ্যাঁ, সম্পন্ন আদালত। সেটা আদালত আদেশ দিবেন, মহাপরিচালক না। সামনে কি আর যাবো নাকি 31-এ শেষ করবো আজকে? সামনে আর যাওয়ার দরকার নাই। যাওয়ার দরকার নাই, ওই তাহলে আমরা একটু 28টা একটু বলেন। 28টা। ধ্বংস 28 ধ্বংসটা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ধ্বংস করবেন কিভাবে, বাজেয়াপ্ত এবং আটককৃত মাদকদ্রব্য কিভাবে ধ্বংস করবেন, নিষ্পত্তি করবেন বা কিভাবে বিলাই দিবেন। এখন আপনি বাজেয়াপ্ত যে মাদকগুলো আছে, মহাপরিচালক বা তার নিগঠিত ক্ষমতাপ্রাপ্ত যে অফিসার গুলো আছে, এটা মাদকদ্রব্য বলতেছে তারাই সেটা ধ্বংস করবে। ঠিক আছে, 28-এ বলতেছে মাদকদ্রব্য যেগুলা আছে সেগুলা মাদকদ্রব্যর অফিসার বা মহাপরিচালকের তারাই ধ্বংস করবে। একে এখন তো মাদকদ্রব্য যেহেতু তারা নিজেরাই ধরছে নিজেরাই ধ্বংস করবে, এটা হচ্ছে তাদের হিসাব। আর 2-এ বলতেছে মাদকদ্রব্য বা অন্য কোনো সংস্থা, ঠিক আছে, সেটা তারা ধ্বংস করতে গেলে অবশ্যই মহাপরিচালক বা
মহাপরিচালকের তো ক্ষমতাপ্রাপ্ত অফিসাররা, তাহলে আদেশ প্রাপ্ত হবেন কই থেকে? আদেশ প্রাপ্ত হবেন আদালত থেকে। আদালত থেকে আদেশ পাওয়ার পরে